আচ্ছা, এথিক্স মানে তো বোঝেন। এথিক্সে যাওয়ার আগে আমরা একটু সাধারণ একটা গল্প বলে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কারের গল্পটা হলো, মানে সর্বপ্রথম যখন জুতা আবিষ্কার হয়, আপনারা এই লাইনে দেখতে পারতেছেন তো? অবশ্য আপনাদের সাথে আই কন্ট্যাক্ট হচ্ছে না। আচ্ছা, এই দেখেন তো ক্যামেরা, এই দেখা যাচ্ছে নাকি? ডেস্ক দেখা যাচ্ছে? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কারের গল্পটা হচ্ছে এরকম। সর্বপ্রথম রাজা করলেন কি, যখন প্রচুর গরম পড়ে তখন দেখবেন যে সারা রাজ্যে কিন্তু ধুলা হয় না বেশি। এখন দেখা যাচ্ছে যে রাজ্যের ভেতরে যখন হাঁটাচলা করতে হচ্ছে তো সবার পায়ে ধুলা লাগতেছে। তো এখন কি করা যায়? তো বলছে ঠিক আছে, যেহেতু সারা রাজ্যে এত ধুলা, তাহলে আমরা 1000 ঝাড়ু কিনি, কিংবা 1000 ঝাড়ু কিনে আমরা পুরো রাজ্য ঝাড়ু দিয়ে দিই। ঝাড়ু দিয়ে দিলে তো আর ধুলা থাকবে না। তখন করলো কি, সে সারা রাজ্য একবার ঝাড়ু দিল। এখন সারা রাজ্য যখন ঝাড়ু দিচ্ছে, তাহলে কি হবে? সারা রাজ্য ধুলায় ভরে গেছে না? মনে করেন যে রাস্তায় যেখানে ধুলা আছে, আপনি ওটা যদি ঝাড়ু দেওয়া শুরু করেন, ধুলা আরও উপর দিকে উঠবে না বাতাসে? তো তখন এই বুদ্ধি দিলে কাজ হলো না। তাহলে কি করা যায়? যেহেতু ধুলা এত বেশি হয়েছে, তাহলে পানি দাও। এখন ধুলার উপরে যদি আপনি পানি দেন, তাহলে কি হয়ে যাবে? কাদা হয়ে যাবে না? এখন কোনোভাবেই মনে করেন সমস্যার সমাধান হচ্ছে না। তো এরকম সময় একজন মুচি এসে বলতেছে যে মহারাজ, এই সমস্যার সমাধান আমি দিতে পারি। তো কিভাবে দিতে পারেন? তো যেহেতু আমাদের পায়েই সমস্যা, তো যদি আমরা পাকে ঢেকে দিতে পারি, তাহলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। তো তখন কি হলো? তখন বললো, এটা কবিতার খুব ভালো একটা লাইন আছে, যে আমরা যদি পা দুখানি ঢেকে দিতে পারি, তাহলে তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। কথাটা আসলে কেন বললাম? দেখবেন বিভিন্ন সমস্যার সমাধান দেখবেন আমাদের নিয়ন্ত্রণের ভেতরে থাকে, কিন্তু আমরা আমাদের নিয়ন্ত্রণের অংশটুকু হিসাব না করে আমাদের নিয়ন্ত্রণের বাইরে যে জায়গাটা, সেইখানে কন্ট্রোল করার চেষ্টা করি। যেমন জুতা আবিষ্কারের বিষয়টা এরকম, যে জুতা আবিষ্কারে আপনি মনে করেন আপনি যদি পায়ে একটা জুতা পরেন, তাহলে সারা পৃথিবীর সমস্ত জায়গায় কি ঝাড়ু দেওয়া লাগবে? লাগবে না। কারণ আপনার পায়ে যদি জুতা পরেন, আপনি যেখানেই যাচ্ছেন সেখানে যদি ধুলা থাকুক বা না থাকুক, আপনার সমস্যা নেই। তো এরকম দেখবেন আপনার বিভিন্ন সময় বিভিন্ন কাজে সমস্যার সমাধানটা আপনার নিজের হাতেই থাকে, নিয়ন্ত্রণের ভেতরে। কিন্তু আপনারা অনেক সময় কি করেন, আপনার ওই সমস্যাটা না দেখে হয়তোবা আপনার ওইটা সমাধান না করে পুরা দুনিয়াটাকে চেঞ্জ করার চেষ্টা করেন। এটা কিন্তু ভুল। বুঝতে পারলেন? সবসময় মনে রাখবেন, যতটুকু আপনার কন্ট্রোলে আছে, আপনার কন্ট্রোলের টুকুকে নিয়ন্ত্রণ করাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের উপায়। এখন আমরা যেটাতে আসি, আসলে প্রফেশনাল ইথিক্সের সাথে জুতা আবিষ্কারের সম্পর্কটা কি? সম্পর্কটা যদি আমরা সরাসরি চিন্তা করি, লিটারাল রিলেশনশিপ হয়তো বা না থাকলেও একটা জিনিস মনে করেন, এথিক্স মানে কি বলেন তো? হ্যাঁ, ন্যায় নীতি। হ্যাঁ, অন কনসেপ্টে ন্যায় নীতি। এথিক্স মানে হচ্ছে, মনে করুন, মানে সামগ্রিকভাবে কোনটা সঠিক কোনটা ভুল এই সম্পর্কে ধারণা। মনে করেন আপনি যদি বিভিন্ন সাংস্কৃতিক বিষয় দেখেন বা বিভিন্ন এক একটা অঞ্চল বা গোত্রের নিয়মকানুন দেখেন, দেখবেন যে চিটাগাংয়ের এইখানে যদি যান, তো দেখবেন ওখানে কিন্তু এক একটা অংশের লোকজনের কাজকর্ম এক এক রকম। মানে একটা নির্দিষ্ট সার্টেন একটা কমিউনিটি, তারা তাদের মতো করে দেখবেন তাদের খাওয়া দাওয়া পোশাক আশাক একরকম, আবার তার পাশে আর একটা কমিউনিটি, তাদের কিন্তু পোশাক আশাক চালচলন অন্যরকম। এখন মনে করেন এক কমিউনিটিতে যেটা সঠিক বা নিয়ম, অন্য কমিউনিটিতে সেটা দেখা গেল অনেক বড় একটা ভুল। এখন বিষয়টা হলো, আপনি যদি মনে করেন একটা কমিউনিটির দৃষ্টিতে পুরা বিষয়টা দেখেন, তাহলে কি সেটা সঠিক হবে না ভুল হবে? ভুল হবে। তো সামগ্রিকভাবে কোনটা সঠিক কোনটা ভুল এই সম্পর্কে ধারণাটাই হচ্ছে এথিক্স। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, সামগ্রিকভাবে। সামগ্রিক মানে তো বোঝেন যে আপনার যে তথ্য বা আপনি যে বিষয়টাকে নেবেন, সেটা কিন্তু কখনো বায়াসড হবে না বা একপক্ষিক হবে না, যে কোনো আপনি এক পক্ষকে গুরুত্ব দিচ্ছেন, অন্য পক্ষকে গুরুত্ব দিচ্ছেন না, এরকম হলে সেটা বায়াসড হয়ে যাবে। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো দেখবেন যে আসলে এথিক্স হচ্ছে কি, যে কোনো জিনিসে আস্থা এনে দেয়। আস্থা মানে বোঝেন না? মানে আমি আপনাকে একটা কথা বলতেছি, এই কথাটা যে আপনি বিশ্বাস করবেন, কেন করবেন? কারণ আমরা যদি এই কথা বলার আগে একটা নির্দিষ্ট সেট অফ কোড মেনে চলি, যে আমি কিন্তু এই কথার ভেতরে কারো কি করব না, কারো পক্ষপাতিত্ব করব না, এবং যেইটা সঠিক সেইটা বলবো, সেইটা থেকে আসলে ইথিক্সটা আসে। যে এথিক্স যখন আসলে কোনো কথা বা কোনো কাজে বা কোনো হিসাবে এথিক্স মেনে করা হয়, তখন আমরা মনে করতে পারি যে ওই কাজটা আস্থার জায়গা বা আস্থার দাবি রাখে।
এখন যখন আমরা অডিট করি, অডিট করা মানে কি? অডিট করা বলতে বোঝায় যে আপনাকে একটা বিশ্বাসযোগ্য সিদ্ধান্ত দেওয়া। সিদ্ধান্ত মানে তো বোঝেন, মনে করেন একটা জিনিস দেখেন, আমরা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে পারি না? পারি কি না? আবার জনগণের কাছ থেকে পুঁজিবাজারে কি করে আমাদের শেয়ার সেরে টাকা তুলতে পারি না? দুইটার ভিতরে একটা পার্থক্য আছে, বলতে পারেন কি? মনে করেন আমরা তো টাকা বিভিন্নভাবে কালেক্ট করতে পারি। মনে করেন গুগল বা মাইক্রোসফট এরা টাকা কোথা থেকে নিছে? ব্যাংক থেকে লোন নিছে, নাকি শেয়ার হোল্ডারদের কাছ থেকে পাবলিক কোম্পানি হিসেবে তারা কি করছে? জনগণের কাছ থেকে তথ্য মানে টাকা কালেক্ট করছে। একটা জিনিস দেখেন, হ্যাঁ বুঝতে পারছি, আমরা যদি যেটাকে বলে লোন, লোন নিতে পারি, আবার আমরা বাজারে শেয়ার ছাড়তে পারি, দুইভাবে আমরা টাকা কালেক্ট করতে পারি না? একই তো কথা। মনে করেন লোন নিলে আমাদের কি করতে হচ্ছে? তাকে একটা ইন্টারেস্ট দিতে হচ্ছে না? আর যখন শেয়ার হোল্ডারদের থাকতেছে তাদের আমাদেরকে কি দিতে হচ্ছে? ডিভিডেন্ড দিতে হচ্ছে বা প্রফিট দিতে হচ্ছে বা প্রফিটের অংশ দিতে হচ্ছে। এখন বিষয়টা হলো লোনের ইন্টারেস্ট থাকে হাই, আর শেয়ারে আমার কোম্পানি লাভ করলেই তখন লাভ দিব। বুঝতে পেরেছেন? আপনার লোন নিলে আপনার কোম্পানি যদি লোন নেওয়ার পরে কোম্পানি দেউলিয়া হয়ে যায় বা কোম্পানির কোনো প্রফিট না হয়, আপনার লোনের সুদ দিতে হবে না? কোনো ছাড় দিবে ব্যাংক? কোনো ছাড় দিবে? দিবে না। তো তখন যখন আমরা কি করতে চাই, যে কাজটাকে একটু নিরাপদ করতে চাই বা দীর্ঘমেয়াদী সময়ে টাকা সংস্থান করতে যাই, তখন আমরা কিসে যাই বলেন তো? শেয়ারে যাই। শেয়ারে গিয়ে আমরা তখন কি করি, যে শেয়ার মার্কেটে আমরা হয়তো বা শেয়ার ছাড়ি। শেয়ার ছাড়ার প্রসিডিউর তো বিভিন্ন, আপাতত এটা মনে রাখেন যে শেয়ারে যদি আমরা টাকা কালেক্ট করি, এটা কিন্তু কম ইন্টারেস্ট দেওয়া লাগে। আর যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান কি হয়, প্রথম কয়েক বছর যদি, এখন আর একটা সমস্যা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যদি লাভ না করে, তো আমাদের শেয়ার কি কেউ কিনবে? কিনবে না। তো তখন আসলে ব্যবসা প্রতিষ্ঠান লাভ করবে না এই ধারণাটা থাকলে ব্যবসা প্রতিষ্ঠান চলবে না। সাধারণ অর্থে আমাদের এইটা হিসাব থাকে যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার পর আমাদের ব্যবসা প্রতিষ্ঠান হয়তোবা একদিনে হয়তোবা সম্পূর্ণ লাভ না করলেও আস্তে আস্তে লাভ করবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মূল বিষয়। তো যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যাংক বা একটা কি করে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান কি করবে, টাকা সংগ্রহ করবে, তখন লোন নিলে অনেক বেশি ইন্টারেস্ট দেওয়া লাগে। আর আমরা যদি এটা শেয়ারে ইনভেস্ট করতে পারি বা শেয়ার দিতে পারি, তখন আমাদের কম ইন্টারেস্ট বা কম খরচে টাকা নিতে পারি। এইখান থেকে আসলে বিষয়গুলো আসছে অনেক কিছু। এখন মনে করেন আপনি যখন কোনো কোম্পানির শেয়ার কিনবেন, তখন আপনি মনে করেন ওই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে বা ওই কোম্পানির সম্পর্কে যখন তথ্য নিতে যাবেন, তখন মনে করেন আপনি একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের কাছে যাবেন। সে ওই কোম্পানি সম্পর্কে দেখে শুনে একটা মন্তব্য করবে যে হ্যাঁ, এই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ভালো, আপনি এখানে শেয়ার কিনতে পারেন। তো এই যে কোম্পানি তথ্যটা দিবেন, এটাই হচ্ছে একজন অডিটর। যারা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট আছেন, এরাই সাধারণত এই পরামর্শগুলো দিয়ে থাকেন। এখন দেখুন, আমাদের এই এথিক্স মানে তো মনে রাখবেন যে সেট অফ স্ট্যান্ডার্ড। মনে করেন আপনি যদি আমরা সিম্পলভাবে যদি যে কোনো রিলিজনের কথা ধরি, দেখবেন এক একটা রিলিজনে কিন্তু এক একটা সেট অফ স্ট্যান্ডার্ড আছে। সেট অফ স্ট্যান্ডার্ড মানে তো বোঝেন যে এইটা করা যাবে, এটা করা যাবে না, এবং এইটার নিচে যদি আপনি করেন তবে সেটা পাপ হিসাবে গণ্য হবে। ঠিক একইভাবে এই প্রফেশনাল এথিক্সেও কিন্তু আপনাকে একটা সেট অফ স্ট্যান্ডার্ড দেওয়া হয় যে আপনি যখন কোনো মেজার করবেন বা কোনো কাজ করবেন, তখন আপনাকে এই ক্ষেত্রে এই মানদণ্ডে বিচার রাখতে হবে। তো সেগুলো কেমন আমরা একটু দেখি। এই চ্যাপ্টারে মোটামুটি এইটাই আলোচনা যে আসলে আমাদের কোথায় কোনভাবে আসলে কোন কাজে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না। আচ্ছা, প্রথমে দেখুন প্রফেশনাল ইথিক্সটা আসলে কেন দরকার হলো। প্রফেশনাল এই কথাটার একটা অর্থ আছে, আপনারা বোঝেন যে প্রফেশনাল মানে কি? প্রফেশনাল মানে কি কেউ বলতে পারেন? মানে আমরা প্রফেশন বলি না, যেমন মনে করুন আপনার একটা প্রফেশন আমরা নিচ্ছি, এইটা প্রফেশন মানে হচ্ছে এমন একটা জায়গা
বোথ পার্টিস উইল বি বেনিফিটেড। বোথ পার্টি মানে তো বোঝেন, মনে করুন আপনার কোম্পানির কেউ শেয়ার কিনলো, আপনার কোম্পানির কি উচিত তাকে কোনোভাবে ঠকানো? কারণ আপনারও কিন্তু লাভ করতে হবে, আপনার কোম্পানির ওপর যিনি আস্থা রেখে শেয়ারে বিনিয়োগটা করলেন তাকেও লাভ দিতে হবে। এই মেন্টালিটি যখন আপনার ভেতরে থাকবে তখন আপনি হবেন প্রফেশনাল। কথা বুঝলেন? যেমন অনেক সময় দেখবেন জুয়া খেলা, জুয়া খেলায় কি দুই পার্টি লাভ করে? দুই পার্টি লাভ করে? দুই পার্টি কিন্তু লাভ করে না। মানে সেম টাইপেরই তো, বুঝেননি? মানে যেখানে যারা সংশ্লিষ্ট পার্টি আছেন তারা সবাই যদি সমানভাবে বা যে কোনোভাবে যদি লাভবান না হন তাহলে সেটা কিন্তু প্রফেশনাল না। বুঝতে পেরেছেন? প্রফেশনালের এই মিনিংটা হচ্ছে যত কনসার্ন পার্টি আছেন তারা সবাই সমানভাবে উপকৃত হবেন। তার মানে একটা লোক যখন আপনার কোম্পানিতে আস্থা রেখে শেয়ার কিনতেছেন তিনি অবশ্যই আপনার দ্বারা উপকৃত হবেন, কোনোভাবে আপনার সচেতন চিত্তে ক্ষতিগ্রস্ত হবেন না। এই কথাটা হচ্ছে প্রফেশনাল। বোঝা গেল? প্রফেশনালের অর্থ এইটা। এথিক্স বলতে তো বুঝতে পারছেন যে এমন এক কিছু কোড, যে কোডগুলো যতগুলো পার্টি এটার সাথে সংশ্লিষ্ট তারা সবাই উপকৃত হবেন। বোঝা গেল? এরপরে দেখুন তো 1 নম্বর লাইনে সর্বপ্রথম দেখুন কি লেখা আছে, পাবলিক মাস্ট ট্রাস্ট অ্যাকাউন্টেন্টস। আস্থার জায়গা বা বিশ্বাসের জায়গাটা থাকতে হবে। মনে করেন যে কেউ একটা অ্যাকাউন্ট করলো বা যে কোনো একটা হিসাব করলো, হিসাব করার পরে একটা জিনিস লক্ষ্য করবেন যে সেটা কিন্তু বিশ্বাসযোগ্য হতে হবে। এই যে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখছি না, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কয়টা বলেন তো? এই দেখা যাচ্ছে দূর থেকে? বোর্ড দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আপনারা, আমি বলছি আপনারা শোনেন, তাতেই হবে। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো আপনারা করছেন না যখন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা জিনিস দেখবেন, আপনাদের যে কোনো কোম্পানি যেগুলো পাবলিক কোম্পানি, পাবলিক মানে তো বোঝেন, পাবলিক আর প্রাইভেট কোম্পানির মধ্যে পার্থক্যটা জানেন আপনারা? মানে আমরা পাবলিক কোম্পানি বলি, যেমন আমাদের ইউনিভার্সিটিটা কি, এটাও একটা কোম্পানি না? এটা প্রাইভেট কোম্পানি। আর মনে করেন পাবলিক কোম্পানি কোনগুলা, যেমন আপনি যদি গ্রামীণ ফোন কোম্পানি দেখেন তাহলে, না গ্রামীণ ফোন না, যেমন মনে করেন আমাদের পাশে এই যে আছে না, পাশের বিল্ডিংয়ে একটা ব্যাংক আছে না, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ওখানে কি আছে? পিএলসি লেখা না, পাবলিক লিমিটেড কোম্পানি। তো এই যে পাবলিক কোম্পানি এবং প্রাইভেট কোম্পানি, এটার পার্থক্য কি? না না সেটা ঠিক আছে, কিন্তু দেশের কথা চিন্তা করে মানে ওরা নিজেরাই ওই টাকা যেটা আর্ন করতেছে নিজেদের মধ্যে বন্টন করতেছে এবং মানুষের মধ্যে করতেছে। না না একজনের স্বার্থের কারণে যে উপকৃত হইতে হবে, প্রফিট লাগছে, ওরকম না। মানে এটা কি প্রাইভেট এবং পাবলিক, যেটা হচ্ছে শেয়ার, আপনি যেটা বলছেন ওটা ঠিক আছে, তবে ওইটা হবে যে ওই শেয়ারটা শেয়ার ক্যাপিটাল থেকে কেনা যায়, মানে শেয়ার মার্কেট। বুঝতে পেরেছেন? আমাদের পুঁজিবাজার আছে যেটা, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে না, তারপরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, হ্যাঁ, ওখান থেকে দেখবেন আপনি কিন্তু বিভিন্ন কোম্পানির শেয়ার কিনতে পারেন। ওখানে কিন্তু দেখেন যে ওরা কিন্তু দেখবেন আইপিও দেয়, ইনিশিয়াল পাবলিক অফারিংস, যে ওইখানে কিন্তু তারা কি করে যে অমুক কোম্পানি এতগুলো শেয়ার ছাড়তেছে, আপনি ওখান থেকে কিনতে পারবেন। পাবলিক কোম্পানির শেয়ারগুলো আপনি ওখান থেকে ইচ্ছা করলে মালিকানা নিতে পারবেন। কিন্তু যেগুলো প্রাইভেট কোম্পানি, যেমন এটা একটা প্রাইভেট কোম্পানি, আপনি ইচ্ছা করলে এটার মালিকানা বা শেয়ার কিনতে পারবেন না, কারণ এই শেয়ারগুলো কিন্তু জনসম্মুখে বা যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন না। কিন্তু পাবলিক কোম্পানির শেয়ার আপনি কিন্তু শেয়ার মার্কেট বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে নিতে পারতেছেন, আবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকেও কিনতে পারতেছেন। তো এই যে শেয়ারগুলো পুঁজিবাজার থেকে বা স্টক এক্সচেঞ্জ থেকে কেনা যাবে, এটাই হচ্ছে কি কোম্পানি? পাবলিক কোম্পানি। একটা জিনিস মনে রাখবেন, পাবলিক কোম্পানির মালিকানা বা শেয়ার আপনি সহজে পাবেন, কিন্তু প্রাইভেট কোম্পানির মালিকানা বা শেয়ার পাবেন না। এটা হয়তোবা ওই যে প্রাইভেট কোম্পানির যারা মালিক আছেন বা লোকজন আছেন তাদের সাথে কথা করে আপনি হয়তোবা
তারা যদি ডিল করে বা আপনার সাথে ব্যবসা করতে রাজি থাকে তাহলে কিনতে পারবেন। বুঝা গেল? তো এই হচ্ছে মূল জিনিস। এখন এই প্রত্যেকটা কোম্পানি যেগুলো পাবলিক কোম্পানি, যাদের শেয়ার কে আছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা স্টক এক্সচেঞ্জে গিয়ে কিনতে পারা যায়, এদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রতি বছর কিন্তু প্রকাশ করা লাগে। প্রকাশ করা বলতে ওই খবরের কাগজেও পাবলিশ করা লাগে। যেমন দেখবেন আপনার বিভিন্ন খবরের কাগজে বাণিজ্য পাতায় দেখবেন কিন্তু এই যে প্রত্যেক বাৎসরিক যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তার কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে, কি হয়েছে না হয়েছে, এটা কিন্তু পেপারে দিয়ে দেয়। এমনকি আপনি যদি মনে করেন এটা প্রিমিয়ার ব্যাংক পিএলসি, এই প্রিমিয়ার ব্যাংকের ওয়েবসাইটে যান, তো ওইখানে দেখবেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নামে আলাদা একটা সেকশন আছে ওদের ওয়েবসাইটে। সেখানে কোন বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কেমন আসছে সেটা কিন্তু লেখা আছে। তার মানে আপনি ওই কোম্পানি সম্পর্কে ধারণা নিতে গেলে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু আপনাকে ডিসক্লোজ করতে হবে। এবং এইটা কিন্তু কোম্পানির আইনেই বাধ্যবাধকতা থাকে যে আপনাকে পাবলিক লিমিটেড কোম্পানি চালাতে গেলে আপনাকে কী করতে হচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রকাশ করতে হবে। এখন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন তৈরি করতেছে, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কারা তৈরি করে বলেন তো? অ্যাকাউন্টেন্ট যারা, তারা তৈরি করতেছে না? যারা হিসাব রক্ষক তারাই তো হিসাব রাখেন। তো হিসাব রক্ষক মানে কি? অ্যাকাউন্টেন্ট। এখন অ্যাকাউন্টেন্ট কি করতেছে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতেছেন। এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যাতে কোনো ভুল বা কোনো প্রকার কি না থাকে, কারচুপি না থাকে, সেটার জন্য যদি যারা অ্যাকাউন্টেন্ট আছেন এরা যদি বিশ্বস্ত হন, তাহলে আমরা এটাকে বিশ্বাস করতে পারি না যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি ব্যাংক ব্যালেন্স দেখানো থাকে হচ্ছে 2 কোটি, তার মানে আমরা মনে করতে পারি না যে ওই কোম্পানির ব্যাংক ব্যালেন্স আসলেই 2 কোটি। তো এটাই দেখেন ইথিক্সের প্রথম লাইনেই বলা আছে, দেখুন, পাবলিক মাস্ট ট্রাস্ট অ্যাকাউন্টেন্টস। মানুষ কিন্তু জনগণকে বা সাধারণ মানুষ জনগণকে অবশ্যই, এই সাধারণ জনগণ অ্যাকাউন্টেন্টকে কিন্তু অবশ্যই বিশ্বাস করবেন। এবং অ্যাকাউন্টেন্টকে কেন বিশ্বাস করবেন? কারণ সে নির্দিষ্ট মানে কোডগুলো মেনেই কাজ করছেন। সে আসলে নিজের ইচ্ছা বা অন্যকে দেখানোর জন্য কোনো কাজ করে নাই। দ্বিতীয় নম্বর বিষয়টা দেখুন, ট্রাস্ট ইজ বিল্ড বাই দ্য নলেজ দ্যাট অ্যাকাউন্টেন্টস আর বাউন্ডেড বাই এ প্রফেশনাল কোড অফ ইথিক্স। এখন আপনি বিশ্বাসটা কিভাবে করতে পারেন? বিশ্বাসটা এইভাবে করতে পারেন যে অ্যাকাউন্টেন্টস আর বাউন্ড বাই এ প্রফেশনাল কোড অফ ইথিক্স। অ্যাকাউন্টেন্টসটা কি হচ্ছে? একটা প্রফেশনাল কোড অফ ইথিক্স দ্বারা সবসময় কি করতে চাচ্ছে, যে সবসময় কিন্তু সে কোড অফ ইথিক্স দ্বারা তার কার্যক্রম সীমাবদ্ধ। সে কোড অফ ইথিক্সের বাইরে কোনো কাজ করবে না। বাউন্ড বলতে কি বোঝায়? তার একটা বাধ্যবাধকতা বোঝায় না, যে কোড অফ ইথিক্সের ভেতরে সে কাজ করতে বাধ্য। সে কোড অফ ইথিক্সের বাইরে গিয়ে কোনো অনৈতিক কাজ করবেন না। এটাই হচ্ছে মূল জিনিস। তার মানে আমরা যখন এথিক্স বলতেছি, এই এথিক্স বলতে গেলে আমরা অ্যাকাউন্টেন্টসের যে এথিক্স বুঝতেছি, যে সে একটা নির্দিষ্ট কোড থাকতেছে, সে কোড অফ এথিক্স মেনে কাজ করবে। এবং আমরা সবসময় ধারণা করে নিব, যে বিশ্বাস করব যে তিনি এই কোড অফ এথিক্সগুলো কখনো ব্রেক করেননি। ব্রেক মানে তো বোঝেন, যেমন মনে করেন আপনারা এই সার্বেন্স-অক্সলে অ্যাক্ট পড়ছেন না, সেখানে কি কোড অফ এথিক্সগুলো ব্রেক করা হয়েছে না? যে নির্দিষ্ট সময় কি হয়েছে, উইন্ডো ড্রেসিং করা হয়েছে, যে আপনার প্রতিষ্ঠানে দেখানো হচ্ছে প্রচুর পরিমাণ প্রফিট, কিন্তু আসলে আপনার প্রতিষ্ঠানে কোনো প্রফিট নাই। এখন যে কোম্পানিগুলা বা যে লোকজনগুলো ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে কি হয়েছে, প্রভাবিত হয়েছে, সে কিন্তু কি করছেন, সেখানে ইনভেস্ট করছেন, কিন্তু ইনভেস্ট করার পরবর্তীতে সে কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং এই অবস্থা চলার পরেই কিন্তু তখন সার্বেন্স-অক্সলে অ্যাক্ট আসছে, যে কেউ যদি এরকম কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেন যেইখানে কোনো নির্দিষ্ট অন্য কোনো কোম্পানির বড় দায় তাদের দ্বারা কি হচ্ছে, পরিচালিত হচ্ছে, সেটা অবশ্যই ফুটনোটে লিখতে হবে। একটা নিয়ম আছে দেখবেন, পূর্ণ প্রকাশ নীতি। পূর্ণ প্রকাশ নীতি, পূর্ণ প্রকাশ মানে তো বোঝেন যে আপনাকে আপনার যত প্রাসঙ্গিক তথ্য আছে সকল প্রাসঙ্গিক তথ্য প্রকাশ করতে হবে। যেমন দেখবেন আপনি হয়তোবা বিভিন্ন অফার নিচ্ছেন, হয়তোবা দেখলেন এমন একটা অফার নিচ্ছেন যে অফারে হয়তোবা ফোন কোম্পানি বলতেছে যে আপনি এত টাকা রিচার্জ করলে এত টাকা পাবেন। এখন দেখা গেল আপনাকে হয়তোবা সিম বিক্রি করলো, সিম বিক্রি করার পরে আপনাকে শর্ত দিল যে আপনি প্রতি মাসে যদি 200 টাকার কথা না বলেন তাহলে কিন্তু অফারগুলো চলবে না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি হয়তোবা সিম কেনার আগে আপনাকে বলা হয়েছে যে প্রতি মাসে আপনি হয়তোবা একটা নির্দিষ্ট পরিমাণ রিচার্জ করলে আপনি এত মিনিট বা এত জিবি ফ্রি পাবেন। তো এইটা কিন্তু যখন আপনার কাছে সিম বিক্রির পরে আপনি এই তথ্যটা জানতে পারলেন
যেইটা জানলে আপনার ওই সিদ্ধান্ত বদলে যেতে পারতো, এটা কিন্তু তখন ওই পূর্ণ প্রকাশ নীতিকে কি করলো, ব্রেক করলো। বোঝা গেল? আবারও দেখবেন এরকম অনেক অফার থাকে। হিডেন কস্ট একটা বিষয় বোঝেন তো? হিডেন কস্টের একটা বিষয় হলো, যখন আপনি কোনো ট্রানজ্যাকশন করতেছেন তখন দেখবেন যে ক্রেডিট কার্ডের যে বিষয়গুলো, দেখবেন ক্রেডিট কার্ড আপনি যদি নেন, সাধারণভাবে কিন্তু প্রথমে আপনাকে অনেক কষ্টের কথা বলা হবে না, কিন্তু ক্রেডিট কার্ড নিয়ে যদি আপনি দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার এক্সপেন্স আপনার ওই ক্রেডিট কার্ডের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, তখন আপনি যদি কাস্টমার কেয়ারে কথা বলেন তো বলেন যে হ্যাঁ এটা আমাদের এই পলিসি অনুসারে আমাদের এইটা এইভাবে অ্যাড হয়েছে। বুঝতে পেরেছেন? তো দেখবেন এরকম কিন্তু বিভিন্ন জিনিসে বিভিন্ন প্রকার হিডেন কস্ট থাকে। তো পূর্ণ প্রকাশ নীতিতে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো অংশ হিডেন থাকবে না। হিডেন বলতে এমন কোনো তথ্য আমরা গোপন রাখবো না যেই তথ্য জানলে তিনি অন্য কোনো সিদ্ধান্ত চলে যেতে পারতেন। বোঝা গেল? তো এই হচ্ছে মোটামুটি কোড অফ ইথিক্স। এখন দেখুন কোড অফ ইথিক্সের আর দুইটা বডি, একটা হচ্ছে IFSC আর একটা হচ্ছে IESBA। একটু IFSC এটা একটু লিখে রাখেন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস, IFSC। দেখতে পাচ্ছেন এই বোর্ড কি আপনারা দেখতে পান? রিফ্লেকশন হয় নাকি অনেক? এখানে হয়? আচ্ছা, IFSC ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস, একটু লিখে রাখেন। এই দুইটা আমাদের অনেক বেশি দরকার হবে এই চ্যাপ্টারে। একটা হচ্ছে IFSC ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস, আর একটা হচ্ছে IESBA। ইলাবোরেশনগুলো অনেক বড়, এই জন্য আসলে একটু IESBA। সেটা হলো ইন্টারন্যাশনাল এথিক্স স্ট্যান্ডার্ডস বোর্ড অফ অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, এই দুইটা আপনারা একটু দেখে নিন। প্রথমে হচ্ছে IFSC, আমি বলতেছি আপনারা একটু দেখে নেন। প্রথমে হচ্ছে IFSC, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস, এখানে আছে IFSC। তারপরে একটু সামনে দেখুন IESBA, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এথিক্স স্ট্যান্ডার্ডস বোর্ড অফ অ্যাকাউন্টেন্ট, ইন্টারন্যাশনাল এথিক্স স্ট্যান্ডার্ডস বোর্ড অফ অ্যাকাউন্টেন্টস। এই দুইটা টার্ম আমাদের এই চ্যাপ্টারে অনেক বেশি লাগবে, কারণ আমাদের যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেটা সাধারণত এদের মাধ্যমে আসলে আসছে। ঠিক আছে? তো একটা জিনিস লক্ষ্য করেন, IFSC ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস ইস্যুস এ কোড অফ এথিক্স থ্রু IESBA। IES মানে হচ্ছে ইন্টারন্যাশনাল এথিক্স স্ট্যান্ডার্ডস বোর্ড অফ অ্যাকাউন্টেন্টস উইথ হুইচ ইউ শুড বি ফ্যামিলিয়ার, এবং এই জিনিসটা আমাদেরকে জানা উচিত। এবং ICAB মানে হচ্ছে কোনটা? ICAB আমাদের দেশে যেটা আছে সেটা কি বলেন তো? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এই ICAB অ্যাজ এ মেম্বার অফ IFSC। মনে রাখবেন, আমাদের দেশে অন্যান্য সকল জিনিসের সাথে যারা অ্যালাইন করতেছে, এটা কারা করতেছে? ICAB ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে তো বোঝেন,
আমাদের বাংলাদেশে বলেন তো এখন কতগুলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন? কতগুলো, মানে অ্যাপ্রক্সিমেট, অ্যাকুরেট বলার দরকার নেই যে একেবারেই এতগুলো আছে। না না, তার চেয়ে একটু বেশি, অনেক বেশি, মানে 2000 প্লাস মাইনাস, মানে 2000-এর মানে কম বেশি কি, বেশিরভাগই দেশে থাকে কম, দেশের বাইরে, তো এরকম 2000 প্লাস মাইনাস আছে। এবং দেখবেন এটার চাহিদা কিন্তু অনেক বেশি। আপনার যে কোনো পাবলিক কোম্পানিগুলোতে কিন্তু তাদের এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পার ইয়ার, সেটা কিন্তু কি করতে হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা ভেরিফাই করা লাগে। ইনস্টিটিউট তো একটা, মানে ইনস্টিটিউট তো অনেকগুলো থাকতে পারে, আইসিএবি তো একটা। এবং ওই যে আইসিএবি মানে কি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। আমি বলছি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস তো একজন লোক যিনি সিএ পরীক্ষা দিয়ে সার্টিফাইড, তো এরা কয়জন আছে? মানে 2000 প্লাস মাইনাস এরকম, অনেক বেশি বলতে কি, এটা প্রথমে অনেক কম ছিল। আপনার মনে করেন 2010-12 দিকে এটা মানে 800-900-র ভিতরে ছিল, কিন্তু এখন কিন্তু দেখবেন যে এরকমই মনে করেন যে কাছাকাছি একটা রেঞ্জে আছে। এবং দেখবেন আমাদের দেশে আপনি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের যে সিলেবাস আছে, এটা দেখবেন আমাদের বাংলাদেশেও যদি আপনি পরীক্ষা দেন তাহলে দেখবেন যে ওয়েলসে, ইংল্যান্ড এবং ওয়েলস, ওখান থেকে কিন্তু এটা সিলেবাস সেট করা হয়। এবং আপনি নির্দিষ্ট জায়গায়, যেমন দেখেন আপনি জিআরই জিমেটের পরীক্ষা দিচ্ছেন না বা আইএলটিএসের পরীক্ষা দিচ্ছেন না, ওখানে কি হয় যে আপনারা একটা নির্দিষ্ট ব্রিটিশ কাউন্সিলে যাচ্ছেন বা সেখান থেকে পরীক্ষা দিচ্ছেন, এর সিস্টেমের পরীক্ষাটাও কিন্তু একই রকম। আপনারা কিন্তু বাংলাদেশের কোনো অথরিটির কোশ্চেন করে না, এরাও কিন্তু এটা ভেরিফাই করে না। এটা ভেরিফাই হয় কিন্তু ইংল্যান্ড এবং ওয়েলসের যে সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের যে ইনস্টিটিউট আছে, ওরা এটাকে কি করে, আপনার নির্দিষ্টভাবে এটার মান নিয়ন্ত্রণ করে দেয়। এই জন্য দেখবেন আগে কিন্তু মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কিন্তু অনেক চাহিদা। এবং দেখবেন যে কোনো ফার্ম, বড় বড় ফার্মগুলো দেখবেন এদেরকে নিয়ে রাখে যে কোনো জায়গায় এরা যদি একটু কস্ট মিনিমাইজ করতে পারে, যে কস্ট মিনিমাইজ করতে পারলে দেখবেন এদের স্যালারিও কিন্তু অনেক হাই। যে মিনিমাম আপনি যদি যে কোনো ফার্মে 3 বছর কাজ করেন, তারপরেও এদের কিন্তু স্যালারি 1 লাখের উপরে যায়। মেন ক্যাম্পাস না, আমাদের বাংলাদেশের যে কার্যক্রমগুলো এটা কিন্তু আইসিএবি নিয়ন্ত্রণ করে। আপনি বাংলাদেশে বসেও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবেন, বুঝতে পেরেছেন? আপনি বাংলাদেশে বসেও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবেন। এখন মালয়েশিয়ার বিষয় হলো, মনে করেন আপনি যদি এখন পোল্যান্ড যেতে চান, আপনি বাংলাদেশে বসে তো ওদের ভিসা নিতে পারবেন না, আপনাকে ভারতে যেতে হবে, বুঝতে পেরেছেন? তো এরকম হয়তো বা কোনো কার্যক্রম আপনার নির্দিষ্ট, সেটা মালয়েশিয়া কার্যক্রমের সাথে অ্যালাইন থাকতে পারে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তো এইখানে এটাই হচ্ছে মোটামুটি কোড অফ ইথিক্স। এই কোড অফ ইথিক্সগুলো আপনারা দেখবেন, এই কোড অফ ইথিক্সগুলো দেখুন আমরা নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে, আমরা কয়েকটা আলোচনা করে দিচ্ছি, আপনারা একটু রিডিং পড়ে নিন। সর্বপ্রথম দেখুন ইন্টিগ্রিটি, আপনাকে ফান্ডামেন্টাল প্রিন্সিপালসের ভিতরে ইন্টিগ্রিটি বা সততা থাকতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে অবজেক্টিভিটি, আপনার প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট অবজেক্টিভ বা উদ্দেশ্য থাকা লাগবে। প্রফেশনাল কম্পিটেন্সি অ্যান্ড ডিউ কেয়ার, প্রফেশনাল কম্পিটেন্সি মানে তো বোঝেন যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজে আপনার কতটুকু যোগ্যতা আছে, সেই কম্পিটেন্সিগুলো রাখতে হবে। কনফিডেন্সিয়ালিটি, আচ্ছা বলেন তো কনফিডেন্সিয়ালিটিটা দরকার কি না আপনার বিজনেসে বা যে কোনো জায়গায়? আপনার এজিএম দেখছেন না, অ্যানুয়াল জেনারেল মিটিং, পাবলিক অ্যাকাউন্টেন্টগুলো বা পাবলিক কোম্পানিগুলো করে। এই এজিএম থেকে বেরোনোর আগে বা এজিএম থেকে বেরোনোর পরে একটা কোম্পানির কিন্তু শেয়ারের দাম বেড়ে কমে যায়। এজিএম মানে হচ্ছে ওই কোম্পানির যতগুলো শেয়ার হোল্ডার আছেন তাদের সবাইকে নিয়ে একটা মিটিং, ঠিক আছে? অ্যানুয়াল জেনারেল মিটিং বা জেনারেল মিটিং, ওই শেয়ার কোম্পানির ওই মিটিংয়ে কিন্তু নির্ধারণ হয় যে আগামী বছর এই কোম্পানি কতটুকু ডিভিডেন্ড দিবে, কতটুকু বিনিয়োগ করবে, কি করবে না। তো দেখবেন এই এজিএমের এই যে ডিসিশনগুলো, এই এজিএম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু কোম্পানি প্রকাশ করে না, একটু সময় নিয়ে কিন্তু প্রকাশ করে। কিন্তু কোম্পানির শেয়ার বাড়া কমা কিন্তু এই এজিএমের উপরে অনেকখানি নির্ভর করে, বুঝতে পারলেন? কোম্পানির শেয়ারের দাম বাড়বে কি কমবে এটা কিন্তু এই এজিএমের পরে দেখবেন অনেক সময় কোম্পানি কি হয়, শেয়ারের দাম বাড়ে, শেয়ারের দাম কমে, এটা কিন্তু ডিপেন্ড করে এটার উপর। আর প্রফেশনাল বিহেভিয়ার,
প্রফেশনাল বিহেভিয়ার বলতে দেখবেন আমাদের প্রত্যেকের জীবনে দেখবেন বিভিন্ন প্রকার সমস্যা থাকে। মিকি মাউস দেখছেন, মিকি মাউসের এই যে কার্টুন দেখছেন না, দেখবেন মিকি মাউস কার্টুন যারা হচ্ছে সর্বপ্রথম এটা চালাইছেন দেখবেন তার কিন্তু ফ্যামিলি লাইফ অনেক মানে ঝামেলাপূর্ণ এবং তার পরিবারও খুব মানে কি সমস্যা জর্জরিত, কিন্তু সে কিন্তু সারাদিন সে যখন মিকি মাউসের চরিত্রে অভিনয় করতো সে কিন্তু সমস্ত মানুষকে কি করতো, বিনোদন দিত। তো এই প্রফেশনাল বিহেভিয়ারটাকে হচ্ছে ওই মিকি মাউসের প্রফেশনাল বিহেভিয়ারের মতো। আপনার পার্সোনাল লাইফে হয়তো বা আপনি বিভিন্ন সমস্যার ভেতরে যেতে পারেন, কিন্তু আপনার প্রফেশনাল লাইফের প্রফেশনাল স্ট্যান্ডার্ডটাকে আপনাকে সবসময় কী করতে হবে, মেনটেন করে চলতে হবে। ঠিক মিকি মাউসের মতো যেমন তার প্রফেশনাল লাইফে কিন্তু সে সবাইকে কী করে, সারাদিন হাসাচ্ছে, বিনোদন দিচ্ছে, কিন্তু তার ব্যক্তিগত লাইফে কিন্তু সে অনেক দুঃখী, কিন্তু সে প্রফেশনাল লাইফে এসে আবার কি করতেছে, সবাইকে বিনোদনের মাত্রা যোগ করতেছে। ওরকম মানে ওই যে টম অ্যান্ড জেরি দেখছেন না, এটাকে হচ্ছে মিকি মাউস বলতে ওই যে মাউসের আপনার পোশাক টোশাক পরে যারা ছোট বাচ্চাদের বা পার্কে বসে সবাইকে কি করতেছে, বিনোদন দিচ্ছে, এরকম। এরপরে দেখুন এই চ্যাপ্টার হচ্ছে পুরোপুরি থিওরি বেস, বুঝতে পেরেছেন। এখানে আমাদের পরবর্তীতে কিছু কোড আছে, আমাদের পরীক্ষার ক্ষেত্রে আমরা হয়তো বা এখান থেকে একটা কোশ্চেন সিলেক্ট করে দিব, যে এই কোডগুলো আপনারা একটু রিডিং করবেন এবং কোডগুলো একটু পরীক্ষায় আসলে লিখবেন। এবং এছাড়া আপনাদের কাজ হবে এই পুরা চ্যাপ্টারটা একটু রিডিং পড়া। মেন থিম যেটা সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আর রিডিং যেটা আসলে আপনাদেরকে পড়তে হবে সেটা এরপরে এখান থেকে একটু দেখে নিন আপনারা। আচ্ছা, একটা টার্ম আসছে দ্য সেলফ ইন্টারেস্ট থ্রেট, এটা কি বলেন তো? সেলফ ইন্টারেস্ট থ্রেট, এটা ছিল IFSC কোড অফ এথিক্স, থ্রেটস টু অবজেক্টিভিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, সেলফ ইন্টারেস্ট থ্রেটটা কি বোঝায়, কেউ বলতে পারেন? সেলফ ইন্টারেস্ট মানে তো বোঝেন যে আমার নিজের স্বার্থ, আর থ্রেট মানে কি, আমার নিজের স্বার্থেই যে ঝুঁকি চলে আসতেছে। অনেক সময় একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার কোন জিনিসটা এটা ভালো বোঝায়, মনে করেন একজন পলিটিশিয়ান, সেই পলিটিশিয়ানের কাছে দুইজন লোক একটা জমি নিয়ে বিরোধের কারণে আসছে। এখন বিরোধটা হচ্ছে এইরকম যে হয়তোবা আগে মানে জমির হয়তোবা কি একটা নির্দিষ্ট সময় পরে দেখেন না, এই যে নদীর পাশে জমি হয়, নদীর পাশে জমি থাকলে যখন চর জাগে, এখন ওই জমিটা কে দখল দিবে বলেন তো? তার ইমিডিয়েট আগে যার জমি সে। এখন মনে করেন অনেক সময় দেখা যায় এইগুলো নিয়ে কিন্তু অনেক বড় কনফ্লিক্ট দেখা দেয়। তো কোনো রাজনীতিবিদের কাছে গেল, সে গিয়ে তাকে বলল যে আমরা তো এই জমি, তারা দুইজন দাবি করতেছে, এখন মালিককে, এখন দুইজনের একজন জমি পাবে না, এখন যাকে জমি দিল আর যাকে দিল না সে কি আর একজনের ভোট পাবে? পাবে না। তো এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা সেলফ ইন্টারেস্ট থ্রেট হচ্ছে এইটা, যখন আপনি কাজ করতেছেন তখন আপনি সঠিক কাজটাই করতেছেন, কিন্তু তারপরেও আপনার নিজের সুবিধা হারাচ্ছেন। বুঝতে পারছেন বিষয়টা? সেই রাজনীতিবিদ বা সেই মনে করেন যে মেম্বার বা চেয়ারম্যান কিন্তু সঠিক কাজটাই করলো, সে ন্যায়ের সাথে এবং সততার সাথেই কাজটা করলো, কিন্তু তারপরেও লস হলো কার? তার নিজেরই লস হলো। এইটা হচ্ছে সেলফ ইন্টারেস্টেড থ্রেট। বোঝা গেল যে আপনি এথিক্সে কাজ করতেছেন, সঠিক কাজটাই করতেছেন, তারপরেও আপনি লুজার হচ্ছেন। তো এরকম কিছু বিষয় আছে যেগুলো এখানে আছে, আপনারা একটু দেখেন, বাকি টার্মগুলো আপনারা বুঝতে পারবেন, খুব একটা কঠিন না। এই কোম্পানি অ্যাক্ট কোন সালের বলেন তো? 1994। আমাদের কোম্পানি সেক্টরেও কিছু স্পেসিফিক অডিটের বিষয় আছে, যেটা অডিটের সাথে মানে এথিক্সের সাথে ম্যাচ করে। ম্যাচ মানে তো বোঝেন যে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের যে যোগসূত্র থাকে, এটাও দেখবেন এখানে উল্লেখ করা আছে যে আমাদের কোম্পানিস অ্যাক্ট 1994-এ কোন সেকশন কিভাবে এথিক্সের সাথে রিলেটেড। সর্বপ্রথম আমরা সেকশন দেখছি না, এবং তারপরে দেখুন মেন যে নিয়মটা বা রুলসটা সেটা আমরা লিখছি। তো দেখুন 181 নাম্বার যে সেকশন, তাতে বলা আছে বুকস টু বি কেপ্ট বাই কোম্পানি
অ্যান্ড পেনাল্টি ফর নট কিপিং প্রপার বুকস। আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা জিনিসের সঠিক রেকর্ডিং রাখতে হবে। বুকস মানে কি, আপনার ওই জিনিসের বিবরণী রাখতে হবে। আর যদি আপনি বিবরণী না রাখেন তার জন্য আপনাকে কি করতে হবে, পানিশমেন্ট বা পেনাল্টি দিতে হবে। ঠিক আছে, এবার দেখুন অ্যানুয়াল ব্যালেন্স শিট আছে, বোর্ডস রিপোর্ট আছে, মানে এরকম কোথায় কোথায় আপনার ইথিক্স লাগবে সেই বিষয়গুলো কিন্তু এখানে আসছে। আর প্রভিশনস বা অডিটরস ইন্ডিপেন্ডেন্স, আরও কিছু বিষয় এখানে আসছে। আচ্ছা, এই মোটামুটি হচ্ছে এই চ্যাপ্টারে আলোচনা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। এথিক্স বর্ণ কোনো বিষয়ে এই চ্যাপ্টার রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। কারো কোনো প্রশ্ন আছে? না না, কোনো প্রশ্ন থাকলে বলুন। কারো কোনো মিডে আজকে তো 4টা চ্যাপ্টার, 1টা 2টা 3টা 4টা, আর একটা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টার। আমাদের কোর্স তো থিওরি বেশিরভাগ অংশ। কারো কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, তো আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়লাম এই কথা না, জাস্ট আমি একটু শুরু থেকে একটু এক কথায় সামারি করে দিই। সেটা হচ্ছে ইথিক্স মানে হচ্ছে সামগ্রিক বিষয়ের ওপর কিছু নীতিমালা। এটা আমরা সবসময় মনে রাখবো যে কখনো একপাক্ষিক হবে না। যেমন আপনি যদি ধর্মীয় নীতিমালার কথা বলেন, তখন দেখবেন আপনি যদি একটা নির্দিষ্ট ধর্ম নেন তাহলে কিন্তু অন্যান্য ধর্মকে কী করতে পারবেন না, অ্যাটাচ করতে পারবেন না। কিন্তু দেখবেন যে প্রত্যেক ধর্মের মৌলিক নীতিমালাগুলো কিন্তু এক। কোনো ধর্মেই কিন্তু বলে নাই যে আপনি মানুষকে কি করেন, হয়রানির ভেতরে ফেলেন বা মানুষকে সমস্যার সৃষ্টি করেন। তো এই যে বিষয়গুলো আছে, এই সামগ্রিক যে বিষয়গুলো, এই সামগ্রিক বিষয়ের রুলসগুলোই হচ্ছে ইথিক্স। ঠিক আছে, এবং এই সামগ্রিক বিষয়গুলো যেভাবে কি করা যায়, যেটা সঠিক এবং যেটা ভুল, এই সম্পর্কে ধারণাগুলোই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারে আলোচিত হয়েছে। এর ভেতর অ্যাকাউন্টেন্ট কিভাবে কাজ করতে পারবেন এবং কি করতে পারবেন না, এইসব বিষয়গুলো নিয়ে কোম্পানিজ অ্যাক্ট এবং যে ইথিক্যাল স্ট্যান্ডার্ডগুলো আছে সেটা নিয়ে আলোচনা। এটা কি মুখস্থ করার দরকার নেই, আপনাদের এই বইটা তো দেওয়া আছে, শুধু রিডিং পড়বেন, শুধু A to Z একটু রিডিং পড়েন যে কোথায় কোন বিষয়গুলো আসছে। আর এই রিডিং পড়লে যতটুকু মনে থাকে এটাই হচ্ছে মূল জিনিস। ঠিক আছে, আর পরীক্ষার জন্য আমরা এত দিব না, পরীক্ষার জন্য এখান থেকে হয়তো বা 2টা কোশ্চেন দিব। এই 2টা কোশ্চেন আপনারা একটু ভালো করে দেখেন। আচ্ছা, এই কোনো কোশ্চেন আছে কারো? ভিডিও টপ করে দেন।